This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ 9 বছর পর আজ আবারও ফুরফুরা শরীফ হুগলির ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পীরজাদাদের সঙ্গে ইফতারে যোগ দেবেন তিনি, ইফতার জলসায় তিনি যোগ দেবেন। 9 বছর মনে পড়েনি, ভোটের আগে মনে পড়েছে তোষণের রাজনীতি করতেই ফুরফুরা যাচ্ছেন মমতা, এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীক্ষা, আমি জানতে চাইব দীর্ঘ 9 বছর বাদে মুখ্যমন্ত্রীর আজকের এই ফুরফুরা শরীফে যেখানে যাওয়া, শুধু তাই নয় এই প্রথম সরকারি খরচে সেখানে ইফতার জলসা, এখনো পর্যন্ত কি বন্দোবস্ত, কখন তিনি আসছেন? দেখো, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরিয়ে গিয়েছেন, কয়েক মিনিটের মধ্যেই এখানে পৌঁছে যাবেন। ফুরফুরা শরীফের যে জায়গায় মুসাফির খানা বলে যে জায়গাটা, সেখানটা তিনি উদ্বোধন করবেন এবং পরে সেখানেই ইফতারের আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় 77 জন যারা রয়েছেন পীরজাদা তারা থাকবেন বলে আমরা সত্যি জানতে পারছি। হ্যাঁ, প্রশাসনিকভাবে প্রথম এরকম ইফতারের আয়োজন ফুরফুরা শরীফে এর আগে হয়নি। মুখ্যমন্ত্রী 2015 সালে প্রথম এখানে এসেছিলেন। তবে আজকে দেখার বিষয় যে আমরা যখন ফুরফুরা শরীফে তাহা সিদ্দিকীর সঙ্গে কথা বলছিলাম, তিনি বেশ কিছুটা ক্ষুণ্ণ ছিলেন, কারণ তার অভিযোগ ছিল বা দাবি ছিল যে পীরজাদা হিসেবে তাদের পরিবারের একাধিক 5 ভাইয়ের মধ্যে যে পীরজাদা রয়েছেন, তার পরিবারের তরফ থেকে যারা, তাদের যদি আমন্ত্রণ জানানো হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু তার কাছে খবর আছে যে এমন কেউ আছেন যারা পীরজাদা নয়, সেখানেই তার ক্ষোভটা। তবে এখানে আজকে নওশাদ সিদ্দিক আসেন কিনা সেই দিকেই সবাইকার কিন্তু চোখ। তার কারণ হচ্ছে যে নওশাদ কয়েকদিন আগেই নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং পীরজাদা পরিবারেরই তিনি সন্তান। তবে নওশাদ এলে তখন কোনো রকম সেখানে আপত্তি নেই, কারণ যেহেতু পীরজাদা পরিবারের তারা ছেলে, সেখানে নেই। কারণ তিনি মনে করেন যে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। আজকে যে ইফতারের আয়োজন করেছে সেখানে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। কিন্তু তিনি এটাও জানান যে আজকে তিনি আগে দেখতেন যে কারা এখানে এসে উপস্থিত হচ্ছেন, তারপরেই তিনি এখানে আসবেন। তবে এটা বলা যেতে পারে যে ফুরফুরা শরীফ কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ শাসক দলের কাছে জায়গা। তার কারণ এখানকার বেশিরভাগ কমিউনিটি বরাবরই শাসক দল অর্থাৎ তৃণমূলের তরফে ভোট দিয়ে এসছে। কিন্তু যেহেতু এখন নওশাদ সিদ্দিকী নবান্নে যাওয়া, একটা নতুন ইকুয়েশন তৈরি হয়েছে এবং পাশাপাশি তাহা সিদ্দিকী তিনিও চান না যে নওশাদ তৃণমূলে যোগদান করুক। ফলে ব্যাপারটা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ফুরফুরা শরীফের ভোট কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। ফলে ভোটের আগে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসা এবং তাদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন, ইফতার পার্টিতে তিনি কি বার্তা দেন, সেটা এখন দেখার বিষয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত যেহেতু সম্প্রীতি এবং তিনি ভালো কর্মদক্ষ প্রশাসক হিসেবে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং ফুরফুরা শরীফকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন, সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগতভাবে তার কোনো বিরোধ নেই বলেই তিনি তা জানিয়েছেন। এখন দেখার বিষয় যে কোন কোন পীরজাদারা আসেন এবং নওশাদ সিদ্দিকী তিনি আসেন কিনা বা আব্বাস সিদ্দিকী তিনি আসেন কিনা, কারণ সমস্ত পীরজাদাকেই এখানে আমন্ত্রণ। একদমই সেই দিকে এই মুহূর্তে বিশেষ নজর যে কারা কারা আসছেন, শুধু তাই নয় যারা আজকে একটা পার্টিকুলার ভোট ব্যাংকের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়টা নিয়ে কটাক্ষ করছেন, তাদের সে সমস্ত প্রশ্নের উত্তর কতটা মেলে, এবং এবার যেহেতু অন্যান্য বারের থেকে আলাদা সরকারি খরচে এবার ফুরফুরা শরীফের এই ইফতার হচ্ছে, সেইটা বাড়তি গুরুত্ব, সেই দিক থেকে কি বলেন আজকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো, সেই বিষয়টা দেখার। বিজেপি নেতা শঙ্কর ঘোষ তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। জাহাজ যখন ডুবতে শুরু করে তখন খড়কুটো ধরে বাঁচতে চেষ্টা করে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাঁচার শেষ চেষ্টা। আজকে পশ্চিমবঙ্গে জন্মসূত্রে মুসলিম অথচ ক্রিমিনাল অপরাধে অভিযুক্ত, তাদেরকে নেতা বানিয়েছে মমতা ব্যানার্জি। তারা ছড়ি ঘোরাচ্ছে, শিক্ষিত মুসলিম মুখে তালা দিয়ে বসে আছে, অন্য মুসলিম সমাজের লোকরা দুর্ভোগে পড়ছে, আর রাজ্যটা অন্ধকারে গেছে এই মমতা ব্যানার্জির জন্য। তাই ক্ষমা নয়, মমতা ব্যানার্জির বিসর্জনই হচ্ছে এই রাজ্যের পুনরুদ্ধারের একমাত্র রাস্তা। কি বলছিলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ আপনাদের শোনালাম। কিন্তু পীরজাদা তোহা সিদ্দিকী তিনি আবার মনে করেন যে তৃণমূলের কিছু বিধায়ক তারা দিনে তৃণমূল, তারা রাতে বিজেপি, এরকম বিস্ফোরক দাবি তোহা সিদ্দিকী করেছেন। শুনুন কি বলেছেন তিনি এক্স্যাক্টলি। এই দলের কিছু এমএলএ, এমপি, সভাধিপতি, সভাপতি, এই দলের কিছু আছে, দিনের বেলা এদের ভূমিকা হচ্ছে তৃণমূলের, রাত্রিবেলা কিন্তু এদের ভূমিকা হচ্ছে বিজেপির। আমি মমতা ব্যানার্জির কাছে করজোরে অনুরোধ করব, আপনি 2026-এ যে প্রার্থী দেন না কেন, তাদের মন মানসিকতা যেন মানুষের হয়। ফুরফুরা শরীফে যাদের
পীরজাদা পীর সাহেব বলে যাদের ঘরে ডাকা হচ্ছে, কিছু লোকের নাম আমরা পেয়ে গেছি অলরেডি। তারা আমাদের ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিকীর বংশধরের কেউ নেই। তারা কাক হয়ে বক সেজে পীরজাদা হয়ে ঢোকার চেষ্টা করছে। আর এই মুখ্যমন্ত্রীর আশাতেও এখানেও রাজনীতি করছে বলে আমি মনে করি। মমতা ব্যানার্জি রাজনীতি করছে না, নিচুর লেভেলের লোক তারা করছে। নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী, তাদের তো আইএসএফ আছে এবং সম্প্রতি গত সপ্তাহেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গিয়ে নবান্নে দেখা করলেন। কালমে কুছ কালা হ্যায়। তা আমার ধারণা হচ্ছে 2-4টা সিটের বার্গেনিং করতে গেছে, আমার ধারণা হচ্ছে, নাও হতে পারে, বার্গেনিং করতে গেছে। ধারণাটা হয়তো একদিন ঠিকই হয়ে যেতে পারে। কিন্তু মমতা যদি চাণক্য মুখ্যমন্ত্রী হয়, ওকে একটা সিট দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। কেন? ওকে সিট না দেওয়ার জন্য, ওকে সিট দিলে কি আর 2-3 দিন পেয়ে যায়। আর ওকে সিট না দেয়, ও এবারে 2026-এ 0-0-0। আপনি আজকে ইফতার পার্টিতে যাবেন? দেখেন, ইফতার পার্টিতে আমাদের দাওয়াত করা হয়েছে, তো যাওয়া তো কর্তব্য বলে মনে করি। তবে একটু ভাববো, মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে আমি ততদিন ওনাকে ভালোবাসবো। আমি চ্যালেঞ্জ করে বলছি। তার 2টো কারণ, উন্নয়ন, সম্প্রীতি। এই কারণে ওকে আমি ভালোবেসে যাব। আমার যারা ফুরফুরা শরীফের যারা মানে সত্যিকারের পীর সাহেব, তারা যাচ্ছে কিনা এটা আমার দেখার দরকার আছে। অন্যদিকে হুমায়ুন কবিরের শোকজের জবাবে তৃণমূলের পরিষদীয় যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তারা একেবারেই সন্তুষ্ট হয়নি। তাই এবার আর চিঠি নয়, এবার সশরীরে হুমায়ুন কবিরকে আসতে হবে, তাকে তলব করা হয়েছে। আগামীকাল বিধানসভার মধ্যবর্তী যে বিরতি, সেই বিরতিতে হুমায়ুনকে কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। হুমায়ুনের বক্তব্যে সন্তুষ্ট না হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে দলীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে। শোকজ লেটারে তিনি যা উত্তর দিয়েছেন তাতে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সন্তুষ্ট হয়নি বলে এবার সশরীরে তাকে তলব করা হয়েছে। আমরা পড়েছি এবং পড়ার পর আমরা কেউ স্যাটিসফাইড নই। এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি। সে বারবার একটা কথা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছিল, যেটা আমার ব্যক্তিগত ব্যাপার ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তি পরিচয়টা তখনই থাকে যখন আমি বিধায়ক থাকি না। যখন আমি বিধায়ক, তখন আমার ব্যক্তি পরিচয়ের থেকেও বড় পরিচয় আমি একজন বিধায়ক মানুষের দ্বারা নির্বাচিত। এই জায়গাটা ভুলে যাওয়ার পর ওকে চিঠি দেওয়া হয়েছিল। ঠিক করেছে আগামীকাল ওকে ডেকে পাঠাবো এখানে, এবং ওকে কালকে কিছু স্টিকচার দেওয়া হবে, ডেকে পাঠিয়ে আমরা ওকে চাপাবো। বলবো দলের কিছু নির্দেশ আছে, আমরা সেখানে। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের দিনই সুর আরও চড়ালেন হুমায়ুন কবির। এবার নিশানা করলেন ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। দলে থাকতে হলে শৃঙ্খলা মানতে হবে, সেটা আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমন তার ক্ষেত্রেও প্রযোজ্য। মুখ্যমন্ত্রীর বাড়ির 600 মিটারের মধ্যে থাকেন বলে শৃঙ্খলা কমিটির কোনো ভূমিকা থাকবে না। ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি দিলেও কেন সিদ্দিকুল্লাহকে শোকজ নোটিশ দেওয়া হয়নি, এই প্রশ্ন তুলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুভেন্দুকে আক্রমণের ক্ষেত্রেও নিজের অবস্থানে অনড় থেকেছেন হুমায়ুন। মন্তব্য প্রত্যাহার করতে হবে শুভেন্দুকে, না হলে মুর্শিদাবাদে গেলে বুঝিয়ে দেব হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। আর কি বলেছেন শোনাবো এবার আপনাদের। উনি সঠিক কথাই বলেছেন, দলে থাকতে হলে আমাকে তো শৃঙ্খলা মানতেই হবে। তো সেটা তো আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ওনার ক্ষেত্রেও তো প্রযোজ্য না, শুধু হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রযোজ্য। আর দিদির বাড়ির 600 মিটার দূরে বাস করে বলে তার ক্ষেত্রে এটাকে শৃঙ্খলা কমিটির কোনো ভূমিকা থাকবে না। সেটা কি শুধু ববিদার হুমায়ুন কবিরের ক্ষেত্রে বলছেন, না ববিদার ক্ষেত্রে অন্য যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের ক্ষেত্রে নয়? আমি যদি বলে থাকি ঠুসো দিব, আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলেছে ঠ্যাং ভেঙে দেবো, তাহলে তার শোকজ হলো না কেন? জন্মলগ্ন থেকেই ফেস করতে হয় আমাকে। 82 সালের দাঙ্গা যখন হয়েছিল, সেই দাঙ্গা আমরা কিছু অপরাধ না করে আমাকে তীর খেতে হয়েছিল। আমার এখনও দেহের দাগ আছে। মানছেন আপনার এই দলের শত্রু প্রচুর বললাম তো 1% আছে। সেটা যদি দলের শৃঙ্খলা ভঙ্গ হয়, তবুও আমি বলছি যতক্ষণ পর্যন্ত আমার কমিউনিটিকে যে অ্যাটাক করেছে, সেই অ্যাটাকটা উনি ক্ষমা চাইতে হবে না, কিন্তু সেই কথাটা ওনাকে প্রত্যাহার করতে হবে।
না করলে যতবার শুভেন্দু যাবে ততবার চেষ্টা করব। বাপের বেটা হলে আমাকে 3 দিন আগে নোটিশ দিয়ে জানাবে যে আমি ঢুকছি। কত বড় শুভেন্দু অধিকারী আর কত বড় বিরোধী দলনেতা হুমায়ুন কবির সেদিন দেখিয়ে দেবে। অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা রেলের রাষ্ট্রমন্ত্রী, জেলার সব প্রশাসন, কারো কথা শুনিনি, হিলতে দিইনি, রোদের মধ্যে দাঁড়িয়ে রেখেছিলাম। লাস্টে মমতা ব্যানার্জি ফোন করেছে, তারপরে ছেড়েছি, 40 মিনিট পরে ছেড়েছি। যদি দল কোনো দিন জানতে চায় এসব ব্যাপারে, যে যারা রতিমহরতি, যারা দলের নেতৃত্বে বসে আছে, কার সাথে কার সম্পর্ক আছে, দল যদি জানতে চায় তাহলে তার প্রুফ সহ দলকে দেব। শুনলেন আপনারা, তার বক্তব্যের নিশানায় কিন্তু শুভেন্দু অধিকারীও ছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী আবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি কি বলছেন? শুভেন্দু বলছেন যে ইট ছুড়লে পাটকেল তো খেতে হবে। শুনুন শুভেন্দু কি বলছেন। কথা ওরা তৃণমূলের ও তৃণমূলের এমএলএ, তো দায়িত্ব তৃণমূলকে নিতে। অশান্তি টশান্তি এখন কোনো কিছু একতরফা হবে না। ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর পর এবার হিন্দুত্ব ইস্যুতে ময়দানে নেমেছেন অর্জুন সিং। হুমায়ুন কবিরের জাতিতত্ত্ব মন্তব্যকে তীব্র কটাক্ষ করে রাজ্যের হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। শুনুন কি বলছেন অর্জুন সিং। বাংলায় হিন্দুরা কবে জাগবে? এরপরেও হুমায়ুন কবিরের মতন লোকরা যারা বলছে ভাগীরথীতে ভাসিয়ে দেব হিন্দুদেরকে 2 ঘন্টার মধ্যে, তখন তারপরেও আমরা জাগতে পারছি না, তারপরে আমাদের ঘুম ভাঙছে না। এটাই তো আমাদের লজ্জা। হয়তো এর কথা শুনে, হুমায়ুন কবিরের কথা শুনে কিছু হিন্দু জাগবে, কিন্তু এটা এখন তো ভোট তো পরের কথা। এখন পশ্চিমবাংলায় হিন্দুরা হিন্দু নিজেকে বুঝার দরকার আছে। এবার এই সময় আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, সংগঠনের রাশ হাতে নিতে কি তাহলে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত যিনি, মানে শান্তনু সেন, তাকে আবার দলে কামব্যাক করানো হবে? এই প্রশ্নটা এই মুহূর্তে রাজনৈতিক মহলে জল্পনার আকার ধারণ করেছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মেগা ভার্চুয়াল বৈঠক ছিল, সেই বৈঠকের লিঙ্ক পাঠানো হয়েছিল শান্তনু সেনকে। হ্যাঁ, দল থেকে সাসপেন্ড হওয়া শান্তনু সেনকে। বৈঠকে যোগ দেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত দলের এই প্রাক্তন সাংসদ। এরপর থেকেই শান্তনু সেনের দলের মূল স্রোতে ফেরা নিয়ে একটা তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি আরো কিছু আপডেট। মমতা অভিষেকের মক ফাইট চলছে। মক ফাইট এজেন্সির চার্জশিটে ভাইপোর নাম বাঁচতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরেছিল। বিস্ফোরক এই দাবি কে করেছেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। যুবরাজ বা ভাইপো ভার্সেস মমতার একটা মক ফাইট আলাদা হয়ে গেছে। এই আলাদা হয়ে যাওয়ার পরবর্তীতে দেখা গেছে বেশ কিছুদিন ধরে আমরা যুবরাজ বা ভাইপোকে আমরা পলিটিক্যাল পিকচারে দেখছিলাম না। শুধু তাই নয়, তার প্রোফাইল থেকে অল ইন্ডিয়া তৃণমূলের নামটাও তুলে দিয়েছিলেন। ইডি এবং সিবিআই চার্জশিট জমা দিয়ে ভাইপোর কথা বলছেন। তার থেকে বাঁচার জন্যে এরা চেষ্টা করেছিল কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পায়ে ধরে কিছু ব্যবস্থা করার, কিন্তু সেটা পারবে না বল দেখে এখন আবার পিসি ভাইপো কোম্পানি একসাথে হয়ে নূতন আওয়াজ তুলছেন যে ভোটার লিস্টের কারচুপি। আর এই ভোটার লিস্ট তো তৈরি করে রাজ্য সরকারের কর্মচারীরা। তা আজকে নূতন করে এ কথা বলার তো কোনো প্রয়োজন নেই। বেহালায় একটার পর এক স্কুলে চুরির ঘটনা ঘটেছে। বাণীতীর্থ স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এবার রুক্মিণী বিদ্যা মন্দির, সেখানেও চুরি হয়েছে। একের পর এক তালা ভেঙে প্রধান শিক্ষকের ঘরে ঢুকে লুট তরাজ চলে। আলমারি ভেঙে স্কুল উন্নয়নের জন্য যে স্কুল ফান্ডে টাকা জমা রাখা থাকে সেই টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। লোপাট হয়েছে বেশ কিছু নথি। শুধু তাই নয়, ক্লোজ সার্কিট ক্যামেরার যে হার্ড ডিস্ক থাকে সেই হার্ড ডিস্ক খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই তদন্তে নেমেছে বেহালা থানার পুলিশ।
3 দিন স্কুল ছুটি ছিল। 3 দিন স্কুল ছুটির পর আজকে যখন সকালবেলায় স্কুলে এসে ফেরা হয় তখন দেখা যাচ্ছে হেডমাস্টার রুম, অফিস রুম এবং স্টাফ রুমের দরজা ভাঙা এবং এই প্রত্যেকটা আলমারিগুলোই হচ্ছে গিয়ে ভাঙা এবং আলমারি এবং সেই সঙ্গে সঙ্গে লকারগুলোও ভাঙা। তো আমরা আমাদের উপরমহলে ডিআই স্যারকে জানিয়েছি, বিষয়টা থানাকেও জানিয়েছি। নথিপত্র সেরকম নজরে কিছু আসেনি, তবে স্কুলের লেটার হেড এবং হচ্ছে গিয়ে হেডমাস্টারের স্ট্যাম্প এগুলো কিছু মানে যেগুলো সামনে ওই প্রিন্টারের কাছে ওখানে রাখা ছিল সেগুলো দেখছি নেই, ওগুলো নেই না। আর বাকি কি হারিয়েছে সেটা হচ্ছে এক্ষুনি ওইভাবে দেখে সম্ভব না। সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক, সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক থেকে ওই থেকে এই হার্ড ডিস্কটা খুলে নিয়ে চলে গেছে। ঠিক এরকমই ঘটনা হাওড়াতেও হয়েছে। হাওড়ার সাঁকরাইলে পরপর দুটি স্কুলে চুরি গিয়েছে। রঘুদেব বাটি সাধারণ বিদ্যালয় ফর বয়েজ এবং গার্লস, এই দুটো স্কুলে তালা ভেঙে স্কুলের অফিসে ঢুকে কয়েক হাজার টাকার নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজেও তাদের গতিবিধি দেখতে পাওয়া যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ যায়। ক্লোজ সার্কিট ক্যামেরা ধরা পড়েছে সেই ঘটনার ছবি দেখছেন। দুই দুষ্কৃতীকে ফুটেজে দেখা যাচ্ছে। অন্যদিকে মুফতি মিস্ত্রি পাড়ার প্রাথমিক বিদ্যালয় চুরির চেষ্টা হলেও তালা ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। ব্যানার ছাপিয়ে চুঁচুড়ায় বিজেপির হিন্দুত্ববাদের জিগির প্রকাশ্যে চলে আসে। যদিও এসবে আমল দিতে একেবারেই নারাজ তৃণমূল কংগ্রেস। পাল্টা প্রচারে আবার শাসক শিবির, জাত ধর্ম নয় মানুষই সব, এই ইস্যুকে সামনে রেখে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খড়ুয়া বাজারে তৃণমূলের পদযাত্রা। সেই ছবি দেখছেন আপনারা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই পদযাত্রায় সামিল হন বিভিন্ন ধর্মের মানুষ। আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে। হারানো জমি ফেরত পেতে এবার হিন্দুত্বকে হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির, এমন অভিযোগ তাদের তরফ থেকে করা হয়। এটাই তো মমতা ব্যানার্জি বলেন, এটা বলতে গিয়েই মহাত্মা গান্ধী জীবন দিয়েছেন এবং মহাত্মা গান্ধীকে যারা মেরেছে তারাই হিন্দু হিন্দু ভাই ভাই এই ব্যানার লিখছে। এরা বিজেপি একখানি বলছে যে বাংলাদেশ হতে দেবো না, তাই হিন্দু হিন্দু ভাই ভাই, কি বলবেন? এরা পাগল, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। হিন্দুত্ব ইস্যুতে বিজেপির ব্যানার, যে ছবিটা কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম, আমার সব ধর্মের বার্তা নিয়ে এই মিছিল, এবং এই মিছিল নিয়ে একটা তাদের মধ্যে আকচি একটা পরিস্থিতি বুঝতেই পারছেন, কারণ ভোটের আগে এই ধর্মতাসকে কিভাবে খেলছে তাই নিয়ে অভিযোগ। এবং এই মিছিলটা আজকে ঘড়িমোড় থেকে শুরু হয়।